মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। স্পন্সর রয়েছে মালাবিস। সুন্দর এই আয়োজনে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন বা বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়। আজকে আমাদের সেটে আসছে, আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন 2005-এর জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন সঙ্গীত শিল্পী নোলক বাবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। সবাই সচরাচর আপনাকে আমন্ত্রণ জানাবে যে ভাই গান শুনবো, এই করব, অনেক কিছু, কিন্তু আপনারও তো জীবনের একটা গল্প থাকে, আমারও প্রত্যেকটা মানুষের জীবনের গল্প থাকে। এই গল্পগুলো কেউ শুনতে চায় না। আজকে জীবনের গল্প এসে কেমন লাগছে আপনার? আমার ভীষণ ভালো লাগছে, আর আমার আরো বেশি ভালো লাগছে এখানে আপনি উপস্থাপনা করতেছেন। আপনি আমার খুব প্রিয় একজন মানুষ। ওভারঅল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার খুবই প্রিয়। আর এই যে আপনি একজন সঙ্গীত শিল্পী, আমিও গান গাওয়ার চেষ্টা করি। এই যে মানে জাত ভাই একটা শব্দ আছে, হ্যাঁ হ্যাঁ, যে আমাদের রিলেশনশিপটা আসলে থাকা অনেক জরুরি। জি জি। আজকে জীবনের গল্পে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটু ব্যতিক্রম। সেটি হচ্ছে যে সচরাচর আমরা সব মানুষগুলো বিভিন্ন জনকে ভালোবাসি, বিভিন্ন কর্ম, বিভিন্ন কিছুই আমরা করি। আপনাকে আমার খুব আনকমন, বা যেটা হওয়া দরকার ছিল, যেটা আমাদের করা দরকার ছিল, সেটা আমরা করি না। সেটা হচ্ছে আপনাকে পার্সোনালি এবং আপনার অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা জানতে পারি আপনি খুব মা ভক্ত, মাকে অত্যাধিক ভালোবাসেন, যে প্রত্যেকটা মানুষের করা উচিত। কোন সেন্স থেকে, কোন জায়গা থেকে আপনি মাকে এত বেশি ভালোবাসেন? প্রথমত, মার পার নিচে সন্তানের জান্নাত, এইটা হচ্ছে প্রথম কারণ। কারণ আমার মাকে আমি ভালোবাসবো, আমার মার সেবা করব, কারণ আমার মা আমার জন্য যত কষ্ট করেছে সেটা আমি সারা জীবন যদি সেই কষ্ট করি, তার এক চুল পরিমাণও আমি শোধ করতে পারবো না। আর আমার মাকে আরো বেশি ভালোবাসার কারণ হলো, আমি ছোট সময় যখন অনেক ছোট ছিলাম, ক্লাস 2-তে পড়ি, তখন আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে। বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং কি মিলে কাজ করেছে। যেমন ধরেন, 1 মণ ধানের বস্তা নিয়ে ভাঙানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ভাঙানো। তো সকাল 8টার দিকে মিলে যেত, তার ছুটি হইতে হইতে আপনার 6টা-7টা বেজে যেত। তো এই লং টাইম সে মিলে কাজ করতো রোদে পুড়ে। তো এই যে একটা বিষয়, তখন আমি বুঝতে পারতাম যে আমার মা আমার জন্য, ওইখান থেকে এসে আবার আমার জন্য রান্না করতো, তারপরে আমি খাওয়া দাওয়া করতাম। তো ওই রান্নার যে খড়িটা আছে সেটাও কিন্তু আমার মা অ্যারেঞ্জ করে বাইরে থেকে নিয়ে আসতো। এই যে একটা কষ্ট, মানে আমার মা আমার জন্য মানে কি পরিমাণ কষ্ট করছে আমার চোখের সামনে আমি দেখেছি। তো আমার মাকে তো আমি পাগলের মতো ভালোবাসি, এটা সবাই জানে, এবং যতদিন বেঁচে আছি আমি বাঁচতেই থাকবো। মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে নোলক ভাই, যে ডক্টর আতিয়ার রহমান, আমি তার সঙ্গে কিছুদিন আগে একটা প্রোগ্রামে ছিলাম। একই সঙ্গে ছোট বাচ্চাদের সামনে অবলীলায় বাবা মা কি কষ্টগুলো করেছে, এবং বাবা তাকে যেই কথাগুলো বলেছে, সেই কথাগুলো পরবর্তী সময় সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে বাবাকে বলেছে, বাবা তুমি যেরকম চিন্তা করেছিলে এই। এটি হওয়া উচিত। অনেকেই আমরা জানি যে অনেক শিল্পী, তাদের জীবনে কোনো অনেক স্ট্রাগল, আমারও অনেক স্ট্রাগল করে এখানে আসা, আল্লাহ এখানে নিয়ে এসছে। আমারও সেম আপনার মতোই বাবা মার দোয়া এত বেশি আমার সঙ্গে, যে কারণে আজকে আল্লাহ এতটুকু আমাকে সফলকামী করেছেন। মাশাআল্লাহ। তো আতিয়ার রহমান দেখলাম এরকম অবলীলায় বাচ্চাদেরকে শেয়ার করছে যে তোমরা বাবা মাকে সেবা করবে, কারণ এই জায়গাগুলো, এটা আমার অনেক ভালো লাগে। আপনার প্রতি আমার রেসপেক্ট এত বেশি বাড়ে, এইটা যখন আমি আরো দেখি তখন আমি নুয়ে পড়ি যে নোলক বাবু যে মানে এত গুড পারসন, যেটা কল্পনাও করা যায় না। কিন্তু আমরা জানি অনেকেই আবার এই জিনিসগুলো, দুঃখের স্মৃতিগুলো নিয়ে আসতে চায় না। কিন্তু পৃথিবীতে যারা সফলকামী হয়েছে সবাই
একটা ত্যাগ কষ্টের ভেতর দিয়ে সফলকামী হয়েছে, এই জন্য তাদের কষ্টগুলো শেষ হয়ে যায়নি, তারা লং টাইম টিকেছে। শিল্পী হিসেবে আজকে আপনার যে সুখ্যাতি, এত ভালোবাসা, এত কিছু, কোনো সময় অহংকার জমা হয় কিনা যে আমি অনেক বড় শিল্পী বা অনেক কিছু এরকম? না, ওরকম অহংকার আমার ভিতরে কখনো হয় না, কারণ আমি অহংকার আসার আগে আমি চিন্তা করি আমি অতীতে কি ছিলাম। হ্যাঁ, অতীতে কি ছিলাম। আর আসলে অহংকার তো ভালো না, কোনো মানুষের ভিতরে অহংকার আসা উচিত না। আমার ভিতরে আমি মনে করি না যে আমার ভিতরে কখনো অহংকার আসছে। যদি সচরাচর কখনো মানে এসেও থাকে, এর জন্য আমি আল্লাহর কাছে সরি, দুঃখিত, কিন্তু আমার মনে হয় না যে আমার ভিতরে কখনো অহংকার ছিল বা আছে। এরকম কখনো হয় না যে একটা স্টেজ পারফরমেন্স করছেন, অনেকেই সেলফি তুলতে চাচ্ছে বা আপনার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু আপনি খুব ভাব নিয়ে কারোর সাথে? না, আমি এরকম আসলে আমি অনেক জায়গায়, এই যে এই সিজনেও আমার মনে হয় আমি এত পরিমাণ অনুষ্ঠান করেছি আল্লাহর রহমতে, মানে প্রতিদিনই আমার প্রোগ্রাম ছিল। তো প্রতিদিনই কোনো না কোনো স্টেজে গেলে দেখা গেছে 15 জন 20 জন, কোনো জায়গায় মানে 100-200 জনের সাথেও সেলফি তুলতে হয়েছে। তো আমি কখনো বিরক্ত হই নাই। অনেক সময় দেখা গেছে যে ওই যে একটু ধাক্কাধাক্কি হয়, ঠিক আছে, একজন আরেকজনের উপরে পড়ে যায়। তো এরপরও আসলে মানে একটু খারাপ লাগলেও পরবর্তীতে আমি সাথে সাথে আবার ভুলে যাই বিষয়টা, যে কারণ এই মানুষগুলো আমাকে ভালোবাসে দেখি তো আমি আজকে নোলক বাবু, ঠিক আছে। তো অনেক সময় অনেক সিচুয়েশন অনেক কিছু হবে, ওইটাকে ম্যানেজ করে নেওয়াটাই আমার মনে হয় বেটার। আপনার দুটো সন্তান, এবং আমরা দেখি যে আপনি প্রতি জুমাবার ওদেরকে নিয়ে নামাজ পড়ছেন, খুব ইসলামিক মানে একটা কাঠামোর ভেতরে, মানে বন্ডিংটা ভালো লাগে। আবার আমাদের ভাবির সাথেও আমি দেখি মাঝে মাঝে। তো এই যে একটা মানে সুন্দর একটা পরিবার আপনার। আপনার নাম হচ্ছে ফরহাদ হুসাইন, নোলক বাবু, এই সিচুয়েশনটা কোন টাইমে হলো ক্রিয়েট, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি যখন ক্লোজ আপ ওয়ানে অ্যাপ্লাই করতে চাই তখন এই বিষয়টা আমি জানতাম না। আমার একজন কাজিন আছে, ওর নাম হচ্ছে বাবু, ও টুকটাক গান লেখে। তো রেজিস্ট্রেশন করার সময় ও বাবুর আগে নোলক নামটা বসিয়ে দেয়। তখন ও আমাকে বলে যে এরকম একটা ক্লোজ আপ ওয়ান তোমাকে হচ্ছে বাংলাদেশ একটা প্রতিযোগিতা শুরু হবে, তুমি কি এটাতে রেজিস্ট্রেশন করছো? আমি বলছি না। পরে আমাকে নাম্বার দিয়েছিল, পরের দিন আমি ফোন দিলাম, দেওয়ার পরে আমাকে তারা অ্যালাউ করে নাই, কারণ তাদের 48,000 প্রতিযোগী কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে বলছে যে আপনি সিলেট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আসলে এত কিছু বুঝতাম না, সিলেট থেকে কে কিভাবে যাব। পরে আমি আশা ছেড়ে দিয়েছি। পরে আমার ওই ফ্রেন্ডের সাথে পরের দিন আবার দেখা, আমার কাজিনের সাথে, ও বললো যে হয়েছে, আমি বলছি না। পরে ও আমাকে বললো তুমি আমারটা নিয়ে যাও, তুমি আমারটা নিয়ে তুমি অ্যাপ্লাই করো, আমি তো প্রথম রাউন্ডে বাদ করে দেবো, তুমি কিছু করতে পারবা। পরে ওর রেজিস্ট্রেশনটা নিয়ে আমি যাই, এই তো, তারপর ওর নামটাই আমার হয়ে যায়। এটা কিন্তু আমরা জানতাম না, দেখছেন না আজকে। মানে আমি যেভাবে শুনেছিলাম যে আপনি বোধহয় অডিশন পার করে এসে আহমেদ ইমতিয়াজ, বুলুল বা কে বা ওনারা কেউ হয়তো আপনাকে এরকম নামটা দিয়েছে, কিন্তু আজকে রিয়েল, এই জন্যই জীবনের গল্প। জীবনে যখন গল্পটা হয়, শেয়ারিং হয়, তখন অরিজিনাল জিনিসটা জানা যায়। সেই ফ্রেন্ড পরবর্তী সময় যখন আপনি চ্যাম্পিয়ন হলেন, তখন আপনাকে অনেক সম্মানিত করা হলো, অর্থ করি আবি যাবি, তখন বন্ধু কিভাবে খুশি হলো এই জিনিসটাকে? বন্ধু আমার অনেক খুশি। এবং আপনি তার জন্য কি করলেন সেই মুহূর্তে? ওর জন্য আমি আসলে, ও আমার সাথে টানা 3.5 বছর 4 বছরের মতো ছিল আমার বাসায়। তারপরে ও দেশের বাইরে চলে যায়, কাতার চলে যায়। কাতার থেকে এসে বিয়ে শাদী করে। যাই হোক, ওর সাথে এখন আমার মাঝে মাঝে যোগাযোগ হয়, কিন্তু 3.5 বছর আমার সাথে ছিল। আমি ওকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি। ভালোবাসার উপরে তার কিছু নেই, এখনো বাসি, এবং ওর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। মাশাআল্লাহ। আপনি দেশের বাইরে কোন কোন দেশে ছিলেন? আমি মোটামুটি আমেরিকার 30টা কান্ট্রি ঘুরেছি, লন্ডনের 20 থেকে 25টা কান্ট্রি ঘুরেছি, আর এদিকে ইউরোপে ইটালি, প্যারিস, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, আরো যা যা আছে সব। তারপরে কানাডায় গেছিলাম 4 বার, সিঙ্গাপুরে গিয়েছি 4 বার, দুবাইতে গিয়েছিলাম 2 বার। এই তো অনেক দেশ ভ্রমণ। কেমন লাগে? বাংলাদেশে থাকতে ইচ্ছে করে নাকি
আমার আসলে বাংলাদেশে ভালো লাগে। বাংলাদেশের ধুলা বালি জ্যাম, বাংলাদেশে এটাই আমার ভালো লাগে, কারণ দেশের বাইরে আমি বেশি থাকতে পারি না। 1-1.5 মাস থাকলেই দম বন্ধ হয়ে আসে, কেন যেন মনে হয় যে দেশে কখন যাবো, দেশে কখন। এই জন্যই আপনি নোলক বাবু, এই জন্য আপনাকে সবাই এত বেশি ভালোবাসে। আমাকে অনেক মানুষ, অনেক বড় ভাইরা, অনেক শুভাকাঙ্ক্ষীরা বলেছিল যে থেকে যাও, তোমার যা লাগবে আমরা দেখবো, করবো। কিন্তু আসলে সত্যিকার অর্থে হয়তো অনেক টাকা পয়সার মালিক হইতে পারতাম, কিন্তু আমার দেশের যে শান্তি, এটা আমি আসলে 1000 কোটি টাকা দিয়ে আমি পাবো না। আপনার এখন নোলক বাবু আর ফরহাদ হুসাইন, মানে সবাই আসলে পারিবারিক ভাবে কি আপনাকে নোলক বাবুই ডাকে নাকি ফরহাদ হুসাইন ডাকে? না, আমি আগে আমাকে ফরহাদ ডাকতো, যখন আমি মানে ক্লোজ আপ ওয়ান হয়ে যাই, এরপরে আস্তে আস্তে আমার মা, আমার আব্বু আমাকে ফরহাদ ডাকে, এখনো ফরহাদ ডাকে। আমার আম্মু আমাকে নোলক ডাকে, আর আমার ওয়াইফ আমাকে নলকই ডাকে। ঠিক আছে। সন্তানদেরকে আমি দেখি যে বেশ আপনি ওদেরকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছেন, তার জন্য সেলফি তোলেন, ছবি দেন। অনেকেই এই ধর্মীয় জায়গাটাকে মানে পাবলিকলি প্রকাশ করতে চায় না, সেক্ষেত্রে এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে একজন মুসলমান, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গানের চাইতে ইসলামটা বেশি প্রচার করা উচিত। আমি তো একজন সঙ্গীত শিল্পী, একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব আমার ইসলাম বেশি বেশি প্রচার করা। আর আমি এই জিনিসগুলো মাঝে মাঝে করার কারণ হচ্ছে আমাকে দেখে আরো যেন 20টা মানুষ শেখে যে একজন শিল্পী হয়ে, একজন গানের মানুষ হয়ে সে কিভাবে মসজিদে যাচ্ছে, নামাজ কালাম পড়তেছে, বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দিচ্ছে। এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। এর জন্য আমি কাজগুলো বেশি বেশি করি এবং আমার ভীষণ ভালো লাগে। এটা কে কিভাবে নিল এটা আমার দেখার বিষয় না। এই যে আপনার কাছ থেকে শিখলাম, কিন্তু আমি দেখেছি, আমি তো অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে গিয়েছি, মুসলমানরা সেখানে গিয়ে নিজের নামটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে। আপনি যে অনুভূতি ধর্মীয় জায়গা থেকে যেটা লালন করছেন, আমার দেখা জিনিসের আগে আমিও সিঙ্গাপুর, মালয়েশিয়া বহু দেশ গেলাম, তো দেখেছি যে বিশেষ করে অস্ট্রেলিয়া আমার দেখা যে তার নাম, ধর্মীয় নাম, বাপ মার রাখা নাম, যেটা ইসলামকে আইডেন্টিফাই করে, ধরেন কথার কথা ইসলাম আছে, জি জি, এটাকে সে ছিটে মিটে এমন একটা নাম দিয়েছে, কোন ধর্মের লোক বোঝা যায় না, সে গা ভাসিয়েছে দুনিয়ার এই, আপনি তো জানেন বিভিন্ন দেশে। জি 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 জি। তো এই অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো ভালো রাখুন, সমৃদ্ধি দান করুন। থ্যাংক ইউ। আরো জীবনের প্রথম গানটা কোনটা আপনার ছিল, যে এই গানটা আপনার জীবনের প্রথম গান? আমার জীবনের প্রথম মৌলিক গান ছিল মেঘ ভাঙা রোদ। আমরা কি 2 লাইন শুনতে পারি? হ্যাঁ শিওর। জি। এই গানটা লিখেছে কবি বকুল ভাই এবং সুর করেছে আলী আকবর রূপু। এটা আমার জীবনের প্রথম মৌলিক গান। এটা তো আমি পেয়েছি লটারির মাধ্যমে। আচ্ছা আচ্ছা। মেঘ ভাঙা রোদ নীল প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টি, পারিনি জবাব দিতে, বোবা ভাষা বুঝে নিতে, তোমার ওই ভীরু ভীরু দৃষ্টি। মেঘ ভাঙা রোদ নীল প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আরো কিছু কথা, কিছু গান শুনবো, আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবনের গল্প। এই জীবনের গল্প আজকে আমাদের সঙ্গে রয়েছেন ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন নোলক বাবু, যার জীবনের অনেক স্মৃতিগুলো, অজানা তথ্যগুলো আমরা আজকে জানছি, এবং চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের এই কথাগুলো আশা করছি আপনারা অনুপ্রাণিত হচ্ছেন। আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গে থাকবে। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়।
এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনীর গল্প। কো-স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। আমাদের এই আয়োজনে যুক্ত রয়েছেন বাংলাদেশের প্রথিত যশা সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী এবং পরিচ্ছন্ন ব্যক্তির অধিকারী নোলক বাবু। ভাইয়া, জীবনের পূর্ণতা কতটুকু হয়েছে বা অপূর্ণ কি যদি বলতেন? আমার পূর্ণতা আমি পেয়েছি তখনই যখন আমি আমার মার মুখে হাসি ফুটিয়েছি বা আমি আমার মার স্বপ্নটা পূরণ করতে পারছি। যেমন যখন আমার মা খুব কষ্টে ছিল তখন আমি এলাকাতে যখন গান গাইতাম বিভিন্ন স্টেজে, লোকাল স্টেজগুলোতে, আমার এক বড় ভাই আছে, উনি আমাকে বিভিন্ন এলাকায় লোকাল প্রোগ্রামগুলোতে নিয়ে যেত এবং আমার এখনো মনে আছে যে অনেক প্রোগ্রামে আমার 1500 টাকা পর্যন্ত পেমেন্ট দিত। 1500, 2000, 500, 1000। এটা 2002 সাল, 1 সালের কথা বলতেছি। তো তখন আমার মনে হতো যে আমি একদিন অনেক বড় শিল্পী হব, একজন ভালো একজন শিল্পী হব এবং আমি অনেক টাকা পয়সা ইনকাম করব, আমাকে সারা দেশের মানুষ চিনবে, আমার গাড়ি হবে, আমার মাকে সেই গাড়িতে চড়াবো, এরকম অনেক স্বপ্ন ছিল। তো এই স্বপ্নটা আমি খুব সহজেই পেয়ে গেছি, অনেক তাড়াতাড়ি আল্লাহ আমাকে এই স্বপ্নটা পূরণ করে দিয়েছে। তো এটা আমার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা আমি মনে করি। আর অপূর্ণতা? অপূর্ণতা বলতে আসলে ওরকম কিছুই নাই, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। অপূর্ণতা আছে একটা, আমার খুব স্বপ্ন আমি একটা বিশাল সুন্দর কিউট একটা মসজিদ বানাবো আমার গ্রামের বাড়িতে, জামালপুরে। এটা আমার এখন অপূর্ণতা রয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি এটাও পূর্ণতা হয়ে যাবে ইনশাল্লাহ। এত চমৎকার স্বপ্ন আপনার, মানে আমি এই জীবনের গল্পে যদি না আসতাম তাহলে হয়তো এগুলো বুঝতে পারতাম না। তবে আমি দোয়া করি এবং আমিও আপনার অপূর্ণতার সঙ্গে যদি সম্পৃক্ত কোনোভাবে থাকতে পারি, এটা আমার জন্য ভালো লাগবে। আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আল্লাহ যেন আপনাকে সহসাই যে স্বপ্ন দেখেন, আল্লাহ নিজে যেই ঘরের দাবিদার, এটা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তো আপনার অপূর্ণতার জায়গায় এটা আল্লাহ যেন আপনাকে দ্রুত এটার পূর্ণতা দান করেন ইনশাআল্লাহ। তবে আপনি উদ্যোগ ইনশাআল্লাহ আরো নিলে আমরা আছি সাথে, আমরাও চেষ্টা করবো এটাকে সুন্দরভাবে সফল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। নোলক ভাই, আপনার কাছে যদি এবারে জানতে চাই যে গান করতে গিয়ে কখনো কেউ ব্যথা দিয়েছে কিনা, কষ্ট দিয়েছে কিনা, কেঁদেছেন কিনা, অনেক হতাশা কাজ করেছে কিনা, এরকম কোন স্মৃতি আছে কিনা? আমার মনে আছে, ছোট্ট করে বলি, একটা স্টুডিওতে আমি আসলে ওরকম ব্যথা পাই না, কিন্তু একটা স্টুডিওতে আমি আমার 18 বছর আগে আমি একটা গান পেয়েছিলাম। এই গানটা আমাকে একজন ভদ্রলোক দিয়েছিল, তার নাম ইমরান ভান্ডারী। গানটা 18 বছর পরে যখন আমি নতুন করে মিউজিক করে, মানে গানটা এখনো পাবলিশড হয় নাই, এটা আমি গানটা রেডি করে রাখছি, শুধু মিউজিক ভিডিও করে গানটা রিলিজ দিব। তো ওই গানটা আমি গাওয়ার সময় আমার চোখে পানি চলে আসছিল। এরকম অনেক গানই, আরেকটা মার গান আছে, ওই গানটা আমি নিজে সুর করেছি, ওই গানটাও যখন আমি ভয়েস দিই তখন আমার চোখে পানি চলে আসছিল, আমার খুব কষ্ট লাগছে এবং আবার খুব আনন্দও লাগছে। গানটাকে হৃদয় দিয়ে ওন করেন, ধারণ করেন জন্য গানের বাণীগুলো, সুরগুলো আঘাত করে। জি জি। আপনার যদি এটা হলো একটা সাইড গেল, আর একটা জিনিস যদি বলি যে জীবনে খুব মা বাবার পরে কোন মানুষটি আপনাকে খুব বেশি সহযোগিতা করে, আপনাকে খুব হাত ধরে, মানে এটা আমার নিঃসন্দেহে আমার ওয়াইফ, আমার স্ত্রী। ও আমাকে খুব সাপোর্ট দেয় এবং অনেক সাপোর্ট দেয়, শুধু খুব না, সব বিষয়ে অনেক সাপোর্ট দেয়। মাশাআল্লাহ, সেটা আমরা বুঝতে পারি, আমরা দেখিও সেটা সুন্দর। এরপরে যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার সবচাইতে প্রিয় গান কোনটা? আমার সবচেয়ে প্রিয় গান হলো মা তুমি এত বড় হলে কিভাবে। আমরা 2 লাইন শুনতে চাই। এটা আমার নিজের মৌলিক গান। পৃথিবীটাকে পেয়ে ওঠে যার ভাবে, মা তুমি এত বড় হলে কিভাবে,
গড়লে আমার তুমি সব বিলিয়ে, পারিনি দিতে তবু ব্যথা মুছিয়ে, মা তুমি এত বড় হলে কিভাবে। বাহ, খুব চমৎকার, খুব চমৎকার। থ্যাংক ইউ। রূপ বাংলাদেশ আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে। রূপ বাংলাদেশ আরো সফলকামী মানুষদের নিয়ে কাজ করতে চায়, এটাকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটা অনেক সুন্দর। আর রমজান মাস অনুষ্ঠানটার আয়োজন করেছে, এর জন্য আমি আরো বেশি বেশি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই রূপ বাংলাদেশকে। অনেক দূর এগিয়ে যাবে আর এই অনুষ্ঠানটা মানে অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া। আপনার যেরকম মানবীয় মানে মৌলিক গুণাবলী খেয়াল করছি, অনেক মানুষের এই গুণাবলীটা নাই, এবং অনেকেই গান করার ক্ষেত্রে শিরক করে, সেটা হোক ইসলামের গানের ভিতরে অনেক নাতে রাসূলকে জড়ায় শিরক আছে, আধুনিক গানেও শিরক আছে। কিন্তু একজন শিল্পীর তার ধর্মীয় জায়গা থেকে বা সে যে ধর্মেরই হোক, যেমন আমার ধর্মে মুসলমান, আমাদের তো শিরক একদম মারাত্মক গুনাহ। মানে তো এই জায়গা থেকে অনেক শিল্পী গানগুলো বাছাই করে না বা গানগুলো শোনার ক্ষেত্রে অ্যানালাইসিস করে না। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? গায়কের এটা আসলে তাদের ব্যর্থতা। আসলে মানুষের টাকার লোভে পড়ে মানুষ এখন এমন এমন বাজে বাজে গান করতেছে, মানে সে জানে যে গানটা মার্কেটে আসার সাথে সাথে হিট হবে, ভিউয়ার্স হবে, অনেক ভিউ হবে, এটা থেকে আমি হয়তো বা 200, 400, 500, $1000 ইনকাম করতে পারবো। কিন্তু সেই জিনিসটা উপলব্ধি করতে পারতেছে না যে এই গানগুলোর কথা যতগুলো মানুষের কানে যাবে, ততগুলো তার চাইতে ডাবল গুনাহ তার আমলনামায় লেখা হচ্ছে। এগুলার হিসাব আসলে তাকে যে দিতে হবে সে সেটা জানে না। এই কারণে আমার মনে হয় সে সেটা না জেনে না বুঝে, আবার অনেকে জানে জেনেও কিন্তু এই কাজটা করতেছে, চিন্তা করতেছে যে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, কিন্তু তার যা বোঝা উচিত যে কিছু গুনার কখনো মাপ হয় না, ক্ষমা হয় না। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বলতে পারেন, তো খুব ভালো লাগছে। আল্লাহ তাদের হেদায়েত অনেক সুন্দর করে, খুব চমৎকার করে বলছেন, খুব ভালো লাগছে। নোলক ভাই, আমি যদি আপনাকে এবার বলি যে রিঙ্কুর সঙ্গে আপনার মানে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কু, তার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? এখন তো সে অনেক অসুস্থ। ওর সাথে আমার সম্পর্ক একদম শুরু থেকে এখন পর্যন্ত খুবই ভালো, কিন্তু মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে ওর সাথে, হয়তো বা কমিউনিকেশনটা একটু গ্যাপ হয়ে গেছে। কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, ও আমার খুব ক্লোজ, একদম বেস্ট ফ্রেন্ড ছিল। ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ 2005, এইখানে আমরা যতগুলো ভাই বোন ছিলাম সবাই আমরা খুব আন্তরিক, একজন আরেকজনের সাথে খুব মিল আমাদের। কিন্তু আমাদের মাঝখানে হঠাৎ করে রিঙ্কু একটু অসুস্থ হয়ে পড়েছে, ও 4 বার স্ট্রোক করছে। আমি সবার কাছে দোয়া চাই ওর জন্য। আর এমনি তো অবশ্যই ভালোবাসা, আন্তরিকতা সবসময় আছে, সারা জীবন থাকবে। এই যে আপনার যেমন ধরেন যে 4 বার স্ট্রোক করা, মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা, গায়কের সুযোগ দেওয়া, রিজিকের সন্ধান, সবকিছু আল্লাহই করে দেন, কিন্তু আমরা অনেক সময় এই জিনিসগুলো বুঝতে পারি না। আপনার ক্লোজ আপ ওয়ান এই যে টিমটা ছিল, সেই টিমের ভেতরে সবচাইতে যদি বলি নাম্বার 1 একজনকে বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনার স্বীকৃতি দিতে হবে, সে হচ্ছে আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল, আমার খুব কাছের, আমরা একই রুমে ছিলাম, ঠিক আছে, আবিদ আর মেহরাব। কিন্তু আবিদ আর মেহরাব এখন সঙ্গীতে তাদেরকে দেখা যাচ্ছে না। আবিদ তো মারা গেছে, হ্যাঁ, আমাদের কক্সবাজারে, আল্লাহকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর আসলে আপনি একজনের কথা বলছেন, ওই একজনের ভিতরে যদি আমি বলি তাহলে আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল রুমি ভাই। রুমি ভাইকেও তো এখন মানে রুমি আমেরিকাতে থাকে, আমেরিকায় থাকুক, কিন্তু এখন গানের ভিতরে নাই। এইটাকে কিভাবে দেখেন? ও যে একজন শিল্পী আইডেন্টিফাই হলো, তাকে সঙ্গীত দিয়ে, পরবর্তী সময় সেই জায়গাটা নাই, এটা কেমন? আসলে আমরা বাঙালিরা খুব আবেগী হই, যেটা আমরা জানি। অনেক সময় দেখা গেছে যখন আমরা মানে আমাদের ট্র্যাকের বাইরে চলে যাই, তখন বাইরে চলে যাওয়ার পরে কিন্তু কিছুদিন বা কয়েকটা মাস মনের ভিতরে অনেক ধরনের শয়তান বসবাস করে, যে আমি আসলে তো একটা পথে চলে আসছি, তো এখন আমি আমার লাইনে থাকি, আমি আর আগের জায়গায় ফেরত না যাই। তো আসলে আমাদের তো লোমে লোমে শয়তান বাস করে। অনেক সময় দেখা গেছে যে চিন্তা হয়
যে ধরো গান বাজনা করে কি হবে, যা করার করছি, এখন আমি আমার মতো থাকি। আবার অনেক সময় দেখা যায় যে আমি গানটাকে না বেছে নিয়ে আমি বাইরে সেটেল হয়ে যাই, আমেরিকান পাসপোর্ট পাই, বাইরে সেটেল হয়ে নিজের লাইফটা আমার মতো করে সুন্দর করে গোছাই, আমার বউ বাচ্চা ফ্যামিলি সবাই আমেরিকান সিটিজেন হোক, অনেকেই চিন্তা করে দেশের বাইরে সেটেল হয়ে যায়। আমার মনে হয় এইগুলাই কারণ আর কি, এর বাইরের কোনো কারণ নেই। নোলক ভাই অনেক ধন্যবাদ। সর্বশেষ আর একটি প্রশ্ন করব যে আমরা সব মানুষ, আমাদের চেয়েও যারা, আপনি ধরেন যে বারি সিদ্দিকীর গান গেয়ে আপনি মানে একটা সময় আপনাকে সবচাইতে আইডেন্টিফাই করতো, এন্ড্রু কিশোরের গানগুলো আপনার কণ্ঠে খুব যায়, কিন্তু দেখেন বারি সিদ্দিকীও নাই, এন্ড্রু কিশোরও নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। জি জি। সেই ক্ষেত্রে আমাদের মানবীয় গুণাবলী কি থাকা দরকার বলে আপনি মনে করেন? মানুষের সাথে ভালো ব্যবহার, যতদিন বাঁচবো কেউ যেন না বলতে পারে যে এই লোকের ব্যবহারটা খারাপ, বিহেভিয়ার খারাপ। সবাই যেন বলতে পারে উনি খুব অর্থকরী, টাকা পয়সা না থাকুক, কিন্তু এই লোকটার ব্যবহার খুব চমৎকার, একজন ভালো মনের মানুষ ছিল। আমি মনে করি এটাই প্রথম থাকা উচিত। নিঃসন্দেহে। আর পিতামাতার সেবার কথা যেটা বলছিলেন, সেটা তো এই জায়গায় আমরা এও জানি যে অনেকেই মানে সে ভালো অবস্থানে আছে, তার অর্থ সম্পদ মানে যশ খ্যাতি সব আছে, কিন্তু যেই বাবা মা এত কষ্ট করে তাকে মানুষ করছে সেই বাবা মার খোঁজ খবর রাখছে না, এরকম তারা হচ্ছে আসলে কুলাঙ্গার শয়তান। ঠিক আছে, তাদের এইটাই আমি বলবো, সময় থাকতে যদি বাবা মার সেবা একজন সন্তান না করতে পারে, তার মতো হতভাগা পৃথিবীর কেউ নাই। এটা আমি কোনো ধর্মীয় কথাবার্তা বলতেছি না, এটা আমি আমার নিজের ব্যক্তি নোলক বাবু ব্যক্তিগত মতামত থেকে বলতেছি। বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মার সেবা করা, বাবা মাকে বেশি বেশি টেক কেয়ার করা। বাবা মা অনেক সময় ভুল করে, প্রতিনিয়তই ভুল করে, সংসারে অনেক সময় অশান্তি লাগাইতে চায়, ঝগড়া সৃষ্টি করতে চায়। তারপরেও বাবা মা যতই মানে খারাপ কাজ করুক না কেন, যতই অন্যায় করুক, সুন্দরভাবে ঠান্ডা মাথায় বোঝাই দেওয়া উচিত যে আম্মা 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 এইটা করো না, আব্বা এটা করো না, আমাদের সমস্যা হচ্ছে এই সেই। বাবা মাকে একটা ঝাড়ি দিয়ে কথা বলা, বাবা মাকে একটা লাউডলি একটা কথা বললে বাবা মা যদি একটু কষ্ট পায় মনের ভিতরে, আমার আল্লাহ অনেক কষ্ট পায়। এটা হাদিসে এসেছে, এটা স্পষ্ট হাদিসে এসেছে, এবং এটা স্পষ্ট আমার নবীজি বলে দিছে। বাবা মাকে তো একটা মানে জোরে একটা শব্দ দিয়ে কথা বলা যাবে না, সে যত বড়ই ভুল করুক, যত অন্যায় করুক, যত খারাপ কাজে করুক, তাকে একদম ঠান্ডা মাথায় আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে। বুঝলে না বুঝলে নাই, করার কিছুই করার নেই। নোলক ভাই, যে সকল দর্শক আজকে যুক্ত ছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার প্রাণপ্রিয় দর্শক, আমি আপনাদের জন্য, এটা যেহেতু রমজান মাসে আমি অনুষ্ঠানটা করলাম, আপনাদের জন্য আমি একদম শেষে 2 লাইন ইসলামিক গান শোনাবো। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি আমাদের ইসলামিক যে কাজগুলো আছে এগুলো বেশি বেশি করবেন, আর আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। শুকরান, জাযাকাল্লাহ। জি, একটা তাহলে শুনি, একটা গান শুনি। আসলে এই গানটা নোলক বাবু অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি গত বছর রিলিজ দিয়েছিলাম। গানটার কথাগুলো লিখেছে একজন হিন্দু ভাই, আমার ভীষণ প্রিয় মানুষ, তার নাম হচ্ছে তরুণ সিং। গানটা সুর করেছি আমি অল্প করে শুনি। 30 রোজা রাখছি আমি, গর্ভে ভরে বুক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনেতে খুব সুখ। 30 রোজা রাখছি আমি, গর্ভে ভরে বুক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনেতে খুব সুখ। নামাজ রোজা হবে কি বলো কোনো লাভ, মনের ভেতর থাকলে গোপন পাপ, আমার মনের ভেতর থাকলে গোপন পাপ। ও আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, রোজার পরে রোজার শিক্ষা
যাই আমি সব ভুলে, আগের মতোই পাপটা করি, পাপের দরজা খুলে। ভালো মানুষ না হলে রে পাবে না কেউ মাপ, মনের ভেতর থাকলে গোপন পাপ, আমার মনের ভেতর থাকলে গোপন পাপ। মাশাআল্লাহ, অসাধারণ, অসম্ভব সুন্দর, অসম্ভব চমৎকার কথা এবং চমৎকার সুর এবং আপনার দারুণ গায়কী। থ্যাংক ইউ। নলক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে আজকে স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নলক বাবু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য রব বাংলাদেশের পক্ষ থেকে গিফট রয়েছে, আশা করছি ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে আপনি গ্রহণ করবেন। জি ইনশাআল্লাহ। এবং এখানে আমি যদি আপনাকে দেখাই, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। মাশাআল্লাহ, সুন্দর। থ্যাংক ইউ। অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, অর্থাৎ জাতীয় স্বীকৃতি যার গায়ে জড়িয়ে অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, শিল্পী নলক বাবু। আজকে এ পর্যন্তই। আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, কই স্পন্সর হিসেবে ছিল মালাবিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।